ঘূর্ণিঝড় বা ইত্যাদি ইত্যাদি। তা একটা কথা মনে রাখতে হবে, আহ ভারতের একজন বিখ্যাত আহ, তামিলনাড়ুর আহ, সুশান সুশান মনে আছে? কার কার নাম মনে আছে? সুশান, সুশানের নাম মনে আছে? দক্ষিণ ভারতের বিখ্যাত সুশান্ত যে নায়ক সুশান সুশান্ত রাজপুত। রাজপুত। সুশান রাজপুত কে বললো? জি স্যার, হ্যাঁ হ্যাঁ, সুইসাইড করছে। কাইফ কাইফ, হ্যাঁ সুইসাইড হ্যাঁ হ্যাঁ, করছিল, সুইসাইড রাইট, করছিল। সুশান রাজপুত। তো ও বিখ্যাত, মানে কি বলবো, সে পুরো ভারতেই বিখ্যাত ছিল। আমিও তার ছবি দেখেছি কিছু, কারণ আমি তামিলনাড়ুতে গত কি বলবো, গত 30 বছরে আমি অন্তত 30 বার গেছি তামিলনাড়ুতে, মাদ্রাজে। কারণ আমার সেমিনার থাকে, আমার ওখানে বেশ থিওসফিক্যাল সোসাইটির সেমিনার থাকে। তো এনিওয়ে, তা একটা কথা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, আমি সবাইকে অনুরোধ করবো। সেটা হচ্ছে যে সুশান রাজপুত বিখ্যাত, জনপ্রিয়, মানুষ পাগলের মতো তাকে ভালোবাসতো। তো তাকে লক্ষ লক্ষ মানুষ ভালোবাসে, পছন্দ করে। কিন্তু সে তো, তাকে লক্ষ লক্ষ মানুষ ভালোবাসে, পছন্দ করে, কিন্তু সে কিন্তু একজন একজন মানুষকেও পায় নাই যাকে সে ভালোবাসতে পারে বা তার নিজের হতে পারে বা যার সঙ্গে সে জীবনটা সুন্দর করতে পারে। সে নিজে কিন্তু একজনকেও পায় নাই। ফলে দেখেন, এত বড় একজন বিখ্যাত, যাকে লক্ষ লক্ষ মানুষ ভালোবাসে, পছন্দ করে, কিন্তু সে একজনকেও পায় নাই পছন্দ করার মতন, তাকে তার কাছে থাকার জন্য, তাকে পাওয়ার জন্য। ফলে সে দেখেন, সে ডিপ্রেশন, বাইপোলার, শেষে আত্মহত্যা করলো। তার মানে কি হলো? তার মানে খুব বিষয়টা কিন্তু ভাবতে হবে, বললে হবে না। আপনারা যারা এখানে আমার কথাগুলো শুনছেন, আপনাদেরকে ভাবতে হবে যে আমরা মনে করছি ওই লোকটা এত জনপ্রিয়, এত পপুলার, তাকে সবাই এত পছন্দ করে, কিন্তু সে কিন্তু একা হতে পারে, কিন্তু তার, সে নিজের মতন করে কাউকে পাচ্ছে না। এই জন্যই ব্যাপারটা খুব জরুরি যে, এই জন্য হার্ভার্ড একটা রিসার্চ হয়েছিল যেটাকে বলা হয় দীর্ঘতম রিসার্চ ইন দ্য ওয়ার্ল্ড। হার্ভার্ডে একটা গবেষণা ছিল 1930 সাল থেকে, যেটা 40 সাল থেকে বলা হয়, এবং 2015-তে বোধহয় রেজাল্ট বেরিয়েছিল। এই 75 বছর রেজাল্টটা কি বেরিয়েছিল জানেন? যে মানুষ, টাকা, অর্থ, সম্পদ, সেলিব্রেশন, মানে সেলিব্রিটি, সবকিছু দরকার আছে একটা মানুষের, সবই দরকার আছে। টাকা পয়সা, অর্থ সম্পদ, পদ পদবি সব দরকার আছে। কিন্তু সবচেয়ে যে জিনিসটা দরকার, যে জিনিসটা না হলে মানুষ সুখী হতে পারে না, ডিপ্রেশনে যেতে পারে, সেটা হচ্ছে রিলেশনশিপ। ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের কিন্তু একটা, এখানে কিন্তু একটা আলোচনা আমরা করবো, সিক্রেট অফ হ্যাপিনেস। তখন আমরা রিলেশনশিপ নিয়ে কথা বলবো। অলরেডি বোধহয় রিলেশনশিপের ব্যাপারে কথা বলেওছি কয়েকবার। কিন্তু দেখা গেল যে সবচেয়ে বেশি মানুষের দরকার, সেটার সাথে রিলেশনশিপ, পিতা মাতার সাথে, আত্মীয় স্বজনের সাথে, বউয়ের সাথে, বাচ্চাদের সাথে, প্রতিবেশীর সাথে, দূর নিকটবর্তী আত্মীয়ের সাথে যোগাযোগ। যার যত বেশি যোগাযোগ থাকবে, সে ব্যক্তি তত সুখী হয়েছে। এটা হচ্ছে 75 বছর রিসার্চের রেজাল্ট, অসাধারণ। তো সুতরাং একটা মানুষ ডিপ্রেশনে চলে যেতে পারে, মন খারাপ করে ফেলতে পারে, তার কিছু ভালো না রাখতে পারে, ও যদি কারোর মানুষের সাথে যত যোগাযোগ তার কম থাকবে। সুশানের লক্ষ কোটি মানুষ তার ফ্যান ছিল, কিন্তু তার সাথে তো কার যোগাযোগ ছিল না। আমি কি বুঝাইতে পারতেছি ঘটনাটা? জি স্যার। জি দিস জি ইজ, স্যার। মনে রাখতে হবে, রিলেশনশিপ, সবার সাথে যোগাযোগ রাখা, ফোন করা, তাদের বাসায় যাওয়া। আমরা বাংলাদেশের মানুষ আজকে খুব একা একা হয়ে যাচ্ছে। দেখেন, আগে ছিল যৌথ পরিবার। যৌথ পরিবারে কি, এক একটা পরিবার মিলে যৌথ। যেমন চাচা, 3 চাচা, চাচার পরিবার আছে, বউ আছে, বাচ্চা আছে, কিন্তু মেজো চাচা, ছোট চাচা, সবগুলো একই কম্পার্টমেন্টে থাকতো, মানে একই আঙ্গিনার চারিদিকে বাসা। আমি আমি আমার দেশে দেখেছি যে 5টা পরিবার একই আঙ্গিনার মধ্যে 5টা বাসায় থাকে, কিন্তু সবাই একই ওই আঙ্গিনার মধ্যে খেলছে, গল্প করছে, যৌথ পরিবার। তো যৌথ পরিবার ভালো থাকে কেন? কারণ সবার সাথে সবাই যোগাযোগ হয়, দেখা সাক্ষাৎ হয়, জীবনটা সুন্দর হয়, ভিউজটা এক্সচেঞ্জ হয়। পরে হয়ে গেলে একক পরিবার। একক পরিবারে ভাই আলাদা হয়ে গেল, ওই ভাই আলাদা হয়ে গেল, ওই ভাই আলাদা হয়ে গেল, ছেলে বিয়ে করে আলাদা হয়ে গেল, বাবা, ওয়াইফ, এটাকে বলে একক পরিবার। কিন্তু এখন কি হয়েছে জানেন? আপনি একটু রেজাল্ট দেখেন। আপনাদের সবাইকে আমি অনুরোধ করবো একটা রিপোর্ট দেখতে, যে জাপানে বোধহয় গত 2 বছরে না 3 বছরে প্রায় 70 না 80 হাজার লোক একা একা মারা গেছে, একা একা। এটা ইউরোপে মারা যাচ্ছে, আমাদের আমেরিকাতেও মারা যাচ্ছে। আমার বড় ভাইয়ের বাসা দুইটা, একই অ্যাপার্টমেন্টে, দুইটা দুটো দুটো অ্যাপার্টমেন্ট পরে, মানে তার তার লাইনে পাশেই একটা মানুষ মরে পড়েছিল,
হয়তো 2 দিন পর, একদম 4 দিন পরে জানা যায়, 6 দিন পরে জানা যায়। জাপানে এরকম একক মৃত্যু, এটাকে একা মৃত্যু বলে। তাহলে মানুষ দেখেন কত একা হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে, মানুষ যত একা হবে, মানুষ তত অসুস্থ হবে, তত ডিপ্রেশন হবে, লোনলিনেস হবে। এমনকি আপনাকে জানিয়ে রাখছি, আপনাদেরকে সবাইকে, ইংল্যান্ডে, লন্ডন, ইংল্যান্ডে মিনিস্ট্রি হয়েছে। আমাদের যেমন মহিলা বিষয়ক, ক্রীড়া বিষয়ক মিনিস্ট্রি আছে, অর্থ বিষয়ক মিনিস্ট্রি আছে, সেখানে লোনলিনেস, একাকিত্ব বিষয়ক মিনিস্ট্রি আছে। যে মানুষ এত একা হয়ে যাচ্ছে, তাদেরকে নিয়ে যে মিনিস্ট্রি কাজ করে, লোনলিনেস মিনিস্ট্রি, আমরা কি কল্পনা করতে পারি? কিন্তু বাংলাদেশ মানুষ কিন্তু ওই দিকেই যাচ্ছে। তারা বাবা মাকে ছেড়ে একা একা সংসার করছে, বাবা মাকে ছেড়ে বাইরে চলে যাচ্ছে, বাবা থাকে একদিকে, বাবা মাকে ছেড়ে ছেলে আরেকদিকে হয়ে যাচ্ছে। চাচাতো মামাতো ভাই বোনদের সাথে যোগাযোগ থাকে না, তার খালার সাথে খালুর সাথে যোগাযোগ থাকে না, খালাতো ভাইয়ের বাসায় যায় না 2 বছর ধরে। কিন্তু আমরাও কিন্তু আজকাল ওরকম করছি। কোরআন হাদিসে বলতেছে যে তোমরা আত্মীয়তার সম্পর্ক সুদৃঢ় করো, আত্মীয়তার সম্পর্ক ঠিক করো। তুমি যদি রিজিক বাড়াতে চাও, আয়ু বাড়াতে চাও, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। আর আমরা মনে করি আত্মীয়ের বাসায় যাওয়া মানে টাইম নষ্ট হওয়া। আমি বলেছিলাম যে আত্মীয়ের বাসায় যাওয়া মানে টাইমটাকে কাজে লাগানো। তো এই যে আমাদের ভুল ধারণাগুলো, এগুলো আমাদেরকে থেকে বেরিয়ে আসতে হবে। এখানে আপনার মনে রাখতে হবে, কিন্তু আমেরিকাতে, ইউরোপে, লন্ডন, জার্মান, সবখানে প্রায় 50% মতো মানুষ কিন্তু ডিপ্রেসড, মন খারাপ, লোনলিনেসে ভুগছে। 50। বাংলাদেশে আমার কাছে মনে হয়েছে যে 30-র ওপরে, আমি একটা রিপোর্ট পেয়েছিলাম, 30-র উপরে বাংলাদেশের মানুষ এখন একাকিত্ব ভুগছে। কারোর সাথে কথা বলে না, কারোর সাথে সময় কাটায় না, নিজে নিজে সারাদিন চাকরি করছে বা সারাদিন ব্যবসা করছে, বা কে তার ওয়াইফের সাথে কথা বলে না ঠিক সময়, তার বাবা মার সাথে ঠিক সময় কথা হয় না, বন্ধু বান্ধবের সাথে কথা হয় না, সারাদিন কাজ করে বাসায় শুয়ে থাকে। তো সেও তো তার মনের কথা বলতে পারে না, তো সেও তো ডিপ্রেস হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারতেছি ব্যাপারগুলো? তো জি স্যার। দিস ইজ, জি স্যার, জি স্যার। হ্যাঁ, স্যার। তো ইয়েস স্যার, ইয়েস স্যার। এইগুলো এগুলো মনে রাখতে হবে। এগুলো যদি আমরা মাথায় রাখতে না পারি, কিন্তু আমাদের মধ্যে মানসিক রোগ বাড়তে থাকবে, একাকিত্ব বাড়তে থাকবে, লোনলিনেস, একাকিত্ব বাড়তে থাকবে। সেখান থেকে মন খারাপ হবে, মন খারাপ থেকে ডিপ্রেসড হবে, ডিপ্রেশন থেকে শেষে সুইসাইডাল টেন্ডেন্সি হবে। এই জন্য কথা বলতে হবে, কথা বলতে হবে। আমি বলেছিলাম যে পৃথিবীতে যারা সেরা মানুষ, শ্রেষ্ঠ মানুষ, তাদের উপর একটা গবেষণা হয়েছিল যে তাদের শ্রেষ্ঠ গুণগুলো কি কি। তো অনেক গুণের মধ্যে, 7টা 8টা গুণের মধ্যে একটা গুণ ছিল তাদের অন্যতম, সেটা হচ্ছে তারা মনের কথা শুনতেন, অন্যের মনের কথা শুনতেন। অর্থাৎ অন্যের কথা মনোযোগ দিয়ে শুনতেন। আমরা যত বেশি মানুষের কথা মনোযোগ দিয়ে শুনবো, সেই সকল মানুষ তত বেশি হালকা হবে, কষ্ট দূর হবে। যারা সুইসাইড করে, তারা গবেষণায় দেখা গেছে, এরা যদি কারোর সাথে তার মনের কথা, দুঃখের কথা বলতে পারতো, তারা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারতো। তাদের কথা কেউ শোনে না, বা তাদের কথা শোনানোর মতো কাউকে খুঁজে পায় না। তার পরিচিত আত্মীয় স্বজন, বন্ধুরা, কেউ তার কথা শোনে না। তা আমাদের মধ্যে, আমি এটার উপর কথা বলেছি আপনাদেরকে, যে আমরা যদি সেরা মানুষ হতে চাই, সেরা ব্যক্তি হতে চাই, সফল মানুষ হতে চাই, এমনকি সফল ব্যবসায়ী হতে চাই, তাহলে আমাদের যে গুণটা থাকতে হবে, সেই গুণটা হচ্ছে আমরা অন্যের কথা মনোযোগ দিয়ে শুনবো। সে আমার স্টাফ হোক, আমার সহকর্মী হোক, আমার জুনিয়র হোক, আমার সিনিয়র হোক, তো কথা শুনতে হবে। বাবা মা, ভাই বোন, যা, যখন যে কিছু কথা বলতে আসবে, তখন আমরা নিজেরা কথা না বলে তাদের কথাটা শুনবো, তারা কি বলতে চায়, মনোযোগ দিয়ে, অ্যাক্টিভ লিসেনিং। মানে এদিক ওদিক তাকিয়ে নয়, তার দিকে তাকিয়ে। দেখা যাবে সে তার কথা, মনের কথা বলতে পারছে, মন ভালো হচ্ছে, ওই যেটা বলতে এসেছিল সেটারও সমাধান হচ্ছে। তো আমরা কিন্তু প্রাথমিক আলোচনায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে বললাম। এক, আমি কিন্তু কাউন্সিলিং করি, ওষুধ লিখি না। ওষুধ লেখার দায়িত্ব কিন্তু ডাক্তারের। সাইকেট্রিকরা ওষুধ লেখে, এমবিবিএস ডাক্তাররা ওষুধ লেখে। যারা এমপিএইচ করেছে, মাস্টার অফ পাবলিক হেলথ, তারা কিন্তু জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। তারা পরামর্শ দেয়, গবেষণা করে, তারা স্বাস্থ্য নিয়ে কথা বলে। কিন্তু প্রেসক্রিপশনের দায়িত্ব হচ্ছে তারা যারা সাইকিয়াট্রিক অথবা এমবিবিএস পাশ করে প্র্যাকটিশনার্স, যারা অনুমোদন নিয়েছেন। এটা মাথায় রাখতে হবে। কিন্তু মনে রাখতে হবে যে বাবা মাও কিন্তু কাউন্সিলর, বন্ধুরা কাউন্সিলর, আত্মীয়রা কাউন্সিলর। এরা সবাই কিন্তু কাউন্সিলর। কাউন্সিলর মানে একজনকে কাউন্সিলিং করতে পারে, তার মনটাকে ভালো করে দিতে পারে, মনের কথা শুনতে পারে,
কিন্তু এই যে বললাম যে বাবা মারাও কিন্তু পিতার সন্তানের জন্য কাউন্সিলর বা অন্যের জন্য, একজন বন্ধু কিন্তু সবচেয়ে বড় কাউন্সিলর। একটা বন্ধু একটা বন্ধুর মনের কষ্টের কথা জানতে পারে, বোঝাতে পারে, রাইট? এই কথাগুলো মনে রাখতে হবে। তো ওকে, তো আমরা যে আজকে যে আলোচনাটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে পরিমাণ ডিভোর্স সারা পৃথিবীতে বাড়ছে, সে এটা এটার থেকে বাঁচার উপায় কি। আমি এটা নিয়ে অনেক কথা বলেছি গত 20 বছর, এটার উপরে আমাকে অনেকে সাক্ষাৎকার দিয়েছেন, চ্যানেল থেকে নেওয়া হয়েছে, অনেক সংস্থা থেকে নেওয়া হয়েছে। আমি এসব নিয়ে বহু কথা বলেছি এবং আমি অনেক মঞ্চে এটা নিয়ে অনেক আলোচনাও করেছি। তো আমার ভিডিওতে আপনারা সার্চ করে দেখবেন হ্যাপি ম্যারিড লাইফ আলমাসুর রহমান। আপনারা আশা করছি অনেক আমার এই ব্যাপারে লেকচার পাবেন। ওকে, তারপরে আমি আজকে কিছু সামারি করছি। আমরা এটা নিয়ে দুদিন কেন কথা বলবো, কারণ পরিবারে যদি শান্তি না হয়, হাজবেন্ড ওয়াইফ রিলেশন যদি ঠিক না থাকে, সেটা যদি পয়জনাস হয়, বিষাক্ত হয়, ঝড়াঝাটি হয়, তাহলে আপনি তো বাসা থেকে বেরোচ্ছেন মন খারাপ করে, অফিসে আপনি কাজ করবেন কেমন করে? আর সারাদিন অফিসে কাজ করে যখন বাসায় ফিরবেন, তখন আপনি শান্তির নীড়ে তো ফিরতে হবে। দেখা যায় ওখানে অশান্তির নীড়। তাহলে একজন মানুষের দাম্পত্য জীবনে যদি হ্যাপিনেস না থাকে, তাহলে কিন্তু তার জীবন বরবাদ। রাইট? ক্লিয়ার? তো জি স্যার, জি স্যার। এই জন্য জি স্যার। এই জন্য আমার Clear. ঘরেই নাই শান্তি, আমার ঘরেই নাই শান্তি, তাহলে আমি বাসায় গিয়ে কি করে ঘুমাবো বা কি করে ভাত খাবো বা কি করে করবো, বা পরের দিন যে অফিসের যে পরের দিন কাজে যাব, এই অশান্তি নিয়ে কাজ করে তো আমার অফিসের কাজগুলো ঠিক মতো হবে না। রাইট? তো সুতরাং এই বিষয়গুলো মাথায় রাখা খুবই দরকার। আমি একটা পয়েন্ট বললাম, সেকেন্ড পয়েন্টে আসি। হ্যাপি ম্যারিড লাইফ মানে হচ্ছে কি, খেয়াল করে দেখেন, একজন মেয়ে একজন ছেলে তারা বিয়ে করছে, তাদের মধ্যে কিন্তু কোনো চিন্তার মিল থাকবে না। মনে রাখবেন, আপন ভাই বোনের মধ্যে চিন্তার মিল থাকে না। আপন ভাই বোন, আপন ভাই বোন মানে যেখানে জিন, বংশগতিবিদ্যা প্রায় এক। আচ্ছা, এটা বাদ দেন, পিতার সাথে পুত্রের চিন্তারও মিল হয় না। রাইট? ক্লিয়ার? পিতার সাথে Yes, sir. সন্তানের চিন্তারও মিল হয় না। সেখানে আপনি এমন একজনকে বিয়ে করছেন যে আপনার বংশের বাইরে, মানে আপনার জিনের বাইরে। সেখানে সে অন্য বংশের, অন্য পরিবেশে বেড়ে ওঠা, অন্য পড়াশোনা করা, অন্যের বংশের, অন্যের পড়াশোনা, অন্যের শিক্ষায় বড় হয়েছে। তো ওই যে মেয়েটাকে আপনি বিয়ে করছেন, তার চিন্তার সহিত তো আপনার চিন্তার কোনো মিলই হবে না। রাইট? ক্লিয়ার? কিন্তু চিন্তার মিল হবে না, কিন্তু আপনাদেরকে সুখী হইতে হবে। চিন্তার মিল হবে না, ভাবনার মিল হবে না, কিন্তু আপনাদেরকে সারা জীবন সুখী হইতে হবে। প্রশ্ন হচ্ছে, জি স্যার। এটা কি আসলে সম্ভব? এটা কি আসলে সম্ভব? তাহলে আমি বলি, আমি যাকে বিয়ে করেছি, তার নাম হচ্ছে ইয়াসমিন। সে ওই যে মগবাজারে থাকতো, আহসান ক্লিনিকের মালিকের মেয়ে। তো ওর ছোটবেলায় তার মা মারা গেছিলেন। তো যাই হোক, মারা যাওয়া পরিবারের সন্তানরা কেমন হয় সেটা তো আপনারা ভালো করেই জানেন। তো যাই হোক, কিন্তু দেখা গেল যে ওর সাথে আমার চিন্তার কোনো মিলই হচ্ছে না। আমি যেটা পছন্দ করছি সে সেটা পছন্দ করছে না, ও যেটা পছন্দ করছে সেটা আমার ভালো লাগছে না। যেমন আমার এক ছেলে এক মেয়ে। আমি চেয়েছিলাম যে আমার মেয়েটা বড়, যে আমি চেয়েছিলাম যে আমার মেয়েটা এটা পড়ুক। যেমন আমি চেয়েছিলাম যে ও বাংলা সাহিত্য পড়ুক, কিন্তু আমার ওয়াইফ বলে না, ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হবে। আমি বললাম না না, বাংলায় পড়ুক না, মেয়ে মানুষ বাংলায় পড়লে ভালোই হবে, তাতে ইংলিশে বলুক। কিন্তু আমার বউ কিছুতেই চান না, যে ও না, ও সায়েন্স পড়বে। তো পড়লো। এখন যেহেতু ও চাচ্ছে, আমি চাচ্ছি না, তা আমারটা হলো না, ওরটাই হলো, কারণ আমি মেনে নিলাম। আমার ছেলে, তারপরে আমি চেয়েছি ছেলে এই সাবজেক্ট পড়ুক, আমার ওয়াইফ বলে না, ও সফটওয়্যার ইলেকট্রিক্যাল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়বে। তা এখন আমার দুটোই, আমার কথা হলো না, ওর কথাই হলো। তার মানে আমি বলেছি আমার বউয়ের সাথে, ওয়াইফের সাথে আমার চিন্তার 90% মিল হয় না, কিন্তু আমরা তো গত 30 বছর থেকে সংসার করছি। তার মানে কি, চিন্তার মিল না হলেও সুন্দরভাবে সংসার করা চলে। কেন? একসেপ্টেন্স, সুখে। আমার যে পৈতৃক ভাবে সিদ্ধ আমরা একটা ফ্ল্যাট পেয়েছি, ফ্ল্যাটের ডিজাইনটা আমরা ভিতরে কেমন হবে, কোন রুমটা কেমন হবে, কয়টা লাইট হবে, কি ডিজাইন কি হবে, আমি করে চেয়েছিলাম যে এটা এটা হোক, আর বলছে না, আমার ওয়াইফ না, এটা এটা এরকম হবে, ওটাই হয়েছে। এমনকি পর্দার রংটা কেমন হলে ভালো হবে, এটা ওরই চিন্তাই হয়েছে। তার মানে আমার চিন্তায় কিছু হয় নাই। তাই বলে কি আমরা কি ঝগড়া করেছি, মারামারি করেছি, অসন্তুষ্ট হয়েছি? না, একসেপ্ট করেছি, ইটস অলরাইট, ইটস ওকে। হতে যেতে পারে, খারাপ তো কিছু না। আমি কি বুঝে যেতে পারতেছি?
জি স্যার অবশ্যই। স্যার জি স্যার Yes, স্যার sir. স্যার জি স্যার তাহলে বোঝেন, আমার ছেলে মেয়ে আমার আমার চিন্তা আমার ইচ্ছায় আমি যেটা পড়ার চেয়েছিলাম সেটা পড়ে না, ওরা ওর বউয়ের আমার ওয়াইফের ইচ্ছায় পড়েছে। বাসার ডিজাইনের ভিতরে কি কি হবে না হবে কেমন হবে এটা আমার ওয়াইফ যা বলেছে তাই হয়েছে, আমার হওয়াটা হয় নাই। সোফা সেটটা পর্যন্ত হয় নাই, পর্দাটা পর্যন্ত হয় নাই। তাই বলে কি আমরা অশান্তি হয়েছে? অশান্তি হয় নাই, আমি মেনে নিয়েছি, ওকে। এটা হলে অসুবিধা কি? স্যার স্যার কিন্তু আপনি আমি এটা আফসোসের কথা বলছেন না তো আবার? না না, কিন্তু আমি যদি রাগারাগি করতে, না না সবকিছু তোমার মতো হবে কেন, আমার মতো হবে না কেন, এটা তো এরকম তো বললে তো ঝগড়া হতেই পারতো। যেমন সে রান্নাঘরে বোধহয় 6টা লাইট লাগাইছে, রান্নাঘরের ভিতরে 6টা লাইট, একবার এইদিকে মানে একে রের মতন যেন, ওই যেখানে রান্না করে ওর উপর একটা একটা ওই সাইড দিয়ে একটা এই সাইডে একটা, তো 6টা লাইট লাগাইছে। তো আমি বলছিলাম 6টা কি দরকার, 3টা লাগাও, বলে না 6টাই, 6 কি 5টাই দরকার, 5টাই হয়েছে। ওকে, ও রান্না বান্না করবে, ওর মতো হোক না। কি আমি কি বুঝাইতে পারতেছি? ভালো লাগতেছে আপনাদের? জি স্যার জি জি স্যার স্যার জি স্যার ম্যাম তো মাশাআল্লাহ। চাচ্ছে যে ওনার রান্নাটা জি একটু ভালো স্যার হোক জি স্যার, আর ভালো একটু ভালো করে লাগতেছে। খাওয়াবে, এক একটা কালার এক একটা অ্যানিমেশন করবে স্যার। মেডিটেশন করবে, মানে একটা ফোকাস দিছে চুলার উপরে, হাড়ির উপর, বুঝছেন? মেয়েদের একটু একটা, বেশি ভালো লাগতেছে স্যার। হ্যাঁ, আবার আর একটা ফোকাস দিছে ওই যে বেসিনে, বুঝছেন? যাতে বেসিনের মধ্যে যে আলোটা, ওটা যা হলে বেসিনের মধ্যে হবে, আলোটা জ্বলবে ওখানে। যাই হোক, ওর শখ আমি মেনে নিচ্ছি, অলরাইট। আর একটা মজার ঘটনা বলি, হ্যাপি ম্যারেজ লাইফে আপনাদের ভালো লাগবে, দুটো ঘটনা বলি। এক, আহ ও একদিন আমাকে বলল, সেও অনেক বছর, 20 বছর আগের কথা, ও আমাকে একদিন বলল যে আমি করব, আহ আমি একটা বাংলা মোটরে একটা টেবিল স্ট্যান্ড দেখে এসেছি, ওটা আমি কিনবো। 20,000 টাকা দাম বোধহয় তখনই ছিল, প্রায় আজ থেকে 22 বছরে 20,000 টাকা দাম ছিল। তো একেবারে মার্বেল পাথরের, ইত্যাদি ইত্যাদি। তা আমি বলছি, ঠিক আছে, তোমার শখ করেছো কেন? তো ও বাংলা মোটর থেকে ওই টেবিল স্ট্যাম্প না, ল্যান্ড স্ট্যাম্প, একটা যেটা মাটি থেকে উপরে থাকে, তো ওই ল্যাম্প স্ট্যাম্পটা কিনলো, কিনে বাসায় নিয়ে আসছে। নিয়ে এসে দেখি ওই যে লাইটের উপরে একটা একটা ছাতার মতন আছে, দেখি ওটা ঘুরে, বন বন করে ঘুরে। আর এরকম কালার, কয়েকটা কালার জলে, আর কেমন করে ছাতাটা ঘুরে। দাম কত? আর এটা একেবারে মার্বেল পাথরের সুন্দর সুন্দর করে কিনছে। কিন্তু বাসায় যখন আনছে, আমি দেখে অবাক হয়ে গেছি। আমার কাছে পুরো মনে হলো ঢাকাইয়া কুর্তি, মানে এটা কোনো একটা কিছু হইলো, মানে 20,000 টাকা দিয়ে এরকম একটা জিনিস আমি কল্পনা করে, মানে আমার কাছে এত অস্বাভাবিক লাগছে যে এটা কি, এটা কিন্তু এটা বাসায় রাখার মতো কোনো জিনিসই না। এটা এই লাল নীল লাইট জ্বলে, আবার বনবন করে ঘুরে, ছেলে মানুষের, বাচ্চা মানুষের মতো, বাচ্চা নাই, এটা খেলনার মতো হইতে পারে, তাই একটা ড্রয়িং রুমের মধ্যে এটা জিনিসটা কেমন হইলো? এখন আমার কাছে একেবারেই পছন্দ হয় নাই। কিন্তু আমি এখন চিন্তা করতেছি আমি কি বলবো, 20,000 টাকা দিয়ে শখ করে সে কিনছে। আমি যদি বলি এখানে কি একটা ফালতু জিনিস কিনছো, এটা কোনো রুচি পছন্দের ব্যাপার? এটা হলে কি হইতো জানেন, মানে 20,000 টাকাও যাইতো, ওর মনটাও যাইতো, সবই যাইতো। আমি কি বললাম জানেন? আমি বললাম, বাহ, দারুণ কিনছো তো। মানে ওকে খুশি করার জন্য বললাম যে টাকা, 20,000 টাকাতে শখ করে কিনছো, ওই শখের আনন্দটা থাক। কিন্তু আমি কিন্তু প্রচন্ড বিরক্ত হয়েছি। আমি কি বুঝাইতে পারছি? আপনারা কি আমার সাথে একমত হয়েছেন? জি স্যার জি, জি স্যার 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 জি স্যার। একমত। এখন জোরে হাসবো না আস্তে হাসবো এটাই বুঝতে পারতেছি না। বুঝছেন? ওই ওই বললে ল্যাম্পটা, ওই ম্যাডাম রাগ ল্যাম্পটা করছে। কিন্তু এখনো আমাদের সিদ্ধেশ্বরী বাসায় এখনো আছে। আপনারা যদি ভবিষ্যতে বাসায় আসেন, দেখতে পাবেন। সেই 20 বছর আগে কিনছে, ওই মার্বেল পাথরের, আবার লাইট জ্বলে 2-3টা, তারপর আবার ছাতাটা ঘুরে, মানে একেবারে একটা ঢাকাইয়া কুর্তির একটা, মানে ওটা চিন্তাই করা যায় না যে এরকম একটা জিনিস আমার বউ কিনতে পারে। এখন আমি দেখলাম যে বেচারা শখ করে কিনছে, তার মধ্যে আবার 20,000 টাকা। তো অন্তত সবই নষ্ট করে লাভ কি? যাক, ভালো হয়েছে, দারুণ কিনছো। আচ্ছা, একটা দেখেন শান্তি কি করে বজায় রাখতে হয়। তা আমি চিন্তা করলাম, ওর শখের জিনিস কিনছে, আমাকে মন খারাপ করে লাভ আছে, তাহলে তাও সবই যাবে, 20,000 টাকাও যাবে, আনন্দটাও যাবে, ওর মনের খুশিটাও যাবে। আচ্ছা, সেকেন্ড আর বলি, আমি বাংলা মোটর দিয়ে একদিন আসতে, বাংলা মোটর না, ওই যে সোনারগাঁ হোটেলের পাশ দিয়ে, ওখানে তো 21 টেলিভিশনের মোড়টা দিয়ে আসতেছে, আমি প্রান্তপথে গেছিলাম। ওই প্রফেসর গোবিন্দচন্দ্র দাস, ওখানে আমি চেম্বারে বসি, ওই যারা যারা কাউন্সিলিং করার জন্য, যারা হৃদরোগী, যারা যাদের একটু
মানে রাগ টাগ না করে, এটার উপর আমি কাউন্সিলিং করতাম। তো যাই হোক, একদিন বাসায় ফিরছি, তো আসার সময় আমি ঠিক ওই ওই সোনারগাঁ হোটেলের সামনে ওই যে শাক ফোয়ারা, আপনি দেখেছেন শাক ফোয়ারা আছে না ওখানে, জি জি শাক জি ফোয়ারা? আছে স্যার। জি হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম 21 টেলিভিশনের সামনে, তারপরে ওই যে সোনারগাঁর সামনে। তো সোনারগাঁ হোটেলের মোড়টা আর কি। হোটেল মোড়টাই। তা আমি হুম। দেখলাম যে কিছু বাচ্চা শিশু একটা ফুল বিক্রি করতেছে। তা আমি দেখলাম গোলাপ ফুল, একটা বাচ্চা মেয়ের হাতে, হয়তো 10, 12, 13 বছরের, কিন্তু গোলাপ ফুলটা 4টা না 5টা গোলাপ কালো কুচকুচে, মানে লাল হয়ে কালো হয়ে গেছে। তা আমি না, মানে এত পছন্দ হলো ও দেখি, ও বাচ্চাটা এসেছে বলছে ফুল নেবেন ফুল নেবেন, আমি যে দেখি 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 দেখি, তো এই 3টা না 4টা হবে, আমরা এই 4টা গোলাপের দাম কত বাবা? তো বলে 20 টাকা দেন। মানে এত সুন্দর ফুল। তো পরে বলে যে ঠিক আছে 20 টাকা দেন, আচ্ছা আপনার কাছে 15 টাকা হলেও চলবে, মানে এরকম করে বললো, বাচ্চা মানুষ। আমার কাছে এত ভাল লাগলো যে এত কালো কুচকুচে গোলাপ, বিউটিফুল। তা আমি তাকে বোধহয় 20 টাকাই দিলাম। হ্যাঁ, তো 20 টাকা দিয়ে আমার কাছে ভীষণ ভাল লাগলো ফুলটা। তো ওটা নিয়ে বাসায় গেলাম শুকতে শুকতে। তো বাসায় গিয়ে যখন আমি কলিং বেলটা টিপছি, তো আমার ওয়াইফ দরজা খুলছে। আমি একটা কথা বলে রাখি, বাসায় গিয়ে কিন্তু চা আমি নিজেই বানাই, কারণ আমি নিজে চা বানাতে নিজের মতো করে চা বানাই, এটা আমার পছন্দ। তো যাই হোক, প্রতিদিন বাসায় গিয়ে যখন আমি চা খেতে গিয়ে একটু টায়ার্ড হয়ে যাই, চা বানাই, আমার ভালো লাগে চায়ের সাথে বিস্কিট বা অন্য কিছু। তো আমি নিজে নিজেই নিই, এটা ওকে আর বলি না। ওকে। তো কিন্তু সেদিন যখন দরজা আমি কলিং বেল বাজালাম, বউ দরজা খুললো। তো দরজা খোলার সাথে সাথে আমি ওই আমার হাতের ফুলটা, যেটা আমি নিজে কিনেছি নিজের জন্য, কিন্তু আমি সেটা তাকে বাড়িয়ে দিয়ে বললাম কি, তার দিকে এগিয়ে দিয়ে বললাম, আই লাভ ইউ, এটা তোমার জন্য। তো আমার বউ ওইটা, এই আই লাভ ইউ তোমার জন্য বলার সাথে সাথে আমার বউ কি বলে জানেন? এই ফাইজলামি করো নাকি? আপনারা কেউ হাসলেন না, নাকি হাসি শুনতে পাচ্ছি না? আর স্যার সামনে হাসি তো পারছেন না মিউট স্যার। করে আছি, তো তাই হাসি শোনা যাচ্ছে না স্যার। আশি তো আমরা শুরু মিউট হচ্ছে না। করে আছি, এই জন্য হাসি শোনা যাচ্ছে না। ও, তা আমি যখন জি স্যার, আপনার তো বললাম, সেই দাম্পত্য জীবন। স্যার, তো আপনার তো সেই দাম্পত্য জীবন। তো যখন বিয়ের তখন 25 বছর, তখন বিয়ে আমার 20 বছর পেরিয়ে গেছে, এটা তো আপনার 10 বছর আগের ঘটনা। তা আমি এই 20 বছর বিবাহিত জীবনের পরে তাকে আমি ফুলটা দিয়ে বলতেছি, এই ফুলটা তোমার জন্য আনছি, আই লাভ ইউ। ও সাথে সাথে বলে, তুমি ওর সাথে ফাইজলামি করো, তুমি আমার জন্য আসছো? কিন্তু এই যে আমাকে বললো তুমি ফাইজলামি করো, কারণ আগে তো এই কাজটা আমি করি নাই। তো তো ও করলো কি, ফুলটা নিয়ে বললো ফাইজলামি করে, বলে 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 কি আমাকে জানেন, আচ্ছা তুমি নাস্তা কি খাবা, চায়ের সাথে আর কি খাবা বলো তো? মানে ও কিন্তু এই কথা কখনো বলে নাই, অ্যাকশন হয়ে কিন্তু গেছে আজকে স্যার, বলতেছে। অ্যাকশন হয়ে গেছে, অ্যাকশন হয়ে গেছে। অ্যাকশন হয়ে গেছে তাহলে স্যার। দেখে, তাহলে দেখেন, ও মনে মনে কত খুশি হয়েছে যে আমার জন্য ফুলটা নিয়ে আসছে, এত সুন্দর ফুল। তা দেখেন, বউকে খুশি করার জন্য 20 টাকাই যথেষ্ট, 20,000 টাকা লাগে না। কিন্তু আমরা রাইট। এটা বুঝি না, তাই না? এই 20 টাকার ফুল, এটা 20,000 টাকা না, 20 কোটি টাকার কাজ হয়েছে, রাইট? তার মনের মধ্যে একটা রাইট স্যার, রাইট আনন্দ স্যার। রাইট দিয়েছে, স্যার, যা রাইট। আমার স্যার এটার কোনো হাজবেন্ড। মূল্য হয় না স্যার, এটা অমূল্য। হ্যাঁ, অসাধারণ। কে বললো এটা? নাহার, জিনাতুন জিন্নাতুল নাহার। নাহার। হ্যাঁ, অসাধারণ কথা, এটার কোনো মূল্য হয় না, টাকা দিয়ে বিচার করা যাবে না। তো এই ছোট 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 বিষয়গুলো কিন্তু দাম্পত্য জীবনকে সুখে রাখে, হ্যাপি রাখে, রাইট? রাইট রাইট রাইট। জি স্যার। জি স্যার, জি স্যার। জি এই স্যার। ছোট 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 জিনিসগুলো আমাদের দাম্পত্য জীবনকে হ্যাপি রাখে, এবং বউরা মনে রাখে। আমার বউ, আমার হাজবেন্ড আমার জন্য একদিন বই নিয়ে এসেছিল, আমার জন্য একদিন চটপটে নিয়ে এসেছিল, আমার জন্য একদিন চকলেট নিয়ে আসছিল। এই কথাগুলো সে ভুলতে কালো পারে না, গোলাপ বুঝছেন? নিয়ে এসেছিল। হ্যাঁ, কালো গোলাপ নিয়ে এসেছিল। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমরা খেয়াল করি না। একটা কথা এখন জরুরি বলি, আপনার যদি সম্ভব হয় নোট করে রাখবেন, মাথায় রাখবেন, ইজ ভেরি ইম্পর্টেন্ট কথা। বিশ্ববিখ্যাত একটা ডায়লগ, সেটা হচ্ছে, আমরা চাকরিকে কিন্তু চাকরি মনে করি, কাজ মনে করি। আমরা যখন একটা চাকরিতে জয়েন করি, আমরা জানি আমাকে 9টার সময় যেতে হবে, আমার এই এই কাজগুলো করতে হবে, এই এই কাজ চিঠি লিখতে হবে, কমিউনিকেশন করতে হবে, বা কোনো ব্যবসা করলে আমার এই এই কাজ। তার মানে আমরা কোনো ব্যবসা, চাকরি, অধ্যাপনা, চিকিৎসা যাই হোক না কেন, এটাকে আমরা কাজ মনে করি। কিন্তু আশ্চর্যজনক কি জানেন, পৃথিবীর সবচেয়ে বড় কাজ হচ্ছে বিয়ে, ম্যারিড। আমরা যখন কাউকে একটা বিয়ে করি, যাকে চিনি না জানি না, তার সাথে চুক্তি করি, বলি সারা জীবন তার সাথে হ্যাপি হব, স্বাক্ষর করি, সাক্ষী থাকে, মোনাজাত হয়, এত বড় একটা পৃথিবীর সেরা চুক্তি করে যাকে আমি নিলাম, গ্রহণ করলাম, বিবাহ অনুষ্ঠান। বিবাহ হলো সবচেয়ে বড় কাজ। ব্যবসাতে আমি কাজ করি,
চাকরিতে আমি কাজ করি, বিয়ে করলাম, সবচেয়ে বড় কাজটা করলাম, কিন্তু ওই বিয়ের কাজের কি কাজ করতে হবে, 24 ঘন্টার মধ্যে আমার বউর সাথে রিলেশনের কি কি কাজগুলো করতে হবে, এটাকে আমরা কোনো কাজই মনে করি না, এটাকে আমরা মনে করি অকাজ। ওই বিয়ে টিকবে না। এটা 100% সঠিক কথা স্যার। আমরা অফিসে গিয়ে কাজ করছি 8 ঘন্টা, এই কাজ ওই কাজ, কোনো কোনো ফাঁকিবাজি নাই, সব কাজ করছি, যোগাযোগ করছি, কমিউনিকেশন করছি, ফোন করছি, চিঠি লিখছি, তারপরে সব অফিসের ডকুমেন্ট আমার উপর দায়িত্ব পালন করছি। বিয়ে করে বউকে ঘরে আনলাম, এখন বিয়ের কাজগুলো শুরু, ওকে নিয়ে কথা বলা, ওর পাশে থাকা, ওর মনের কথা শোনা, ওকে নিয়ে সপ্তাহে একদিন রেস্টুরেন্টে গিয়ে খাওয়া, আত্মীয়ের বাসায় যাওয়া, তাকে তার বছরে একবার বিদেশে নিয়ে যাওয়া, এগুলো যে কাজ, তার মনের কথা শোনা, তার মনের কথা জানা, কোনো কিছুই করলাম না। বিয়ে করে বউ বাসায় আনলাম, এখন তুমি থাকো, রান্না বান্না করো, কাজের বউ। 100 কাজের বউ, এখন স্যার বোর্ড থেকে মোবাইল বেশি 100% কাজের বউ। ইম্পর্টেন্ট। এখন বোর্ড থেকে মোবাইল বেশি ইম্পর্টেন্ট। এই যে এই যে একদম, এই যে শুনলেন তো মতিন ভাই কি বললেন, এই বলছে কাজের বউ, মতিন ভাই বললেন একদম কাজের বউ। আমি কথাটাকে একটু এগ্রেসিভলি বললাম, কিন্তু দেখেন মতিন ভাই সঙ্গে একসেপ্ট করলো, কারণ ব্যাপারটা তাই কিন্তু। তাই তো হচ্ছে স্যার, তাই তো। আরে তাহলে এই বিয়ে কি করে, তাহলে বিয়ে করলাম কেন? ওয়াই? সবচেয়ে বড় কাজটাই তো করতে পারলাম না, বউর কথা শোনা, বউর পাশে বসা। এটা তো বেতনও পায় না তারা, আরো অভিযোগ আছে। বর্তমান মাসগুলো বেতন আছে, তারা তো বেতনও পায় না। বেতনও পায়? ওরে বাপ রে বাপ, আর সামনে আগালে বিপদ আছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে কাজ, এই যে হাজবেন্ডের কাজ বউয়ের প্রতি, বউয়ের কাজ হাজবেন্ডের প্রতি, এই কাজগুলো যদি ওয়াইফও না করে, হাজবেন্ড না করে, চাকরি যেমন চাকরির কাজ না করে যেমন চাকরি থাকবে না, বিয়ের কাজ না করলে বিয়েও টিকবে না। সমস্যা তো ওখানে গিয়ে দাঁড়াইতেছে। সুতরাং আজকে থেকে মনে রাখতে হবে, বিয়ে হলো একটি কাজ, এবং এই জন্য বিয়ে করার আগে প্রত্যেকের উচিত হচ্ছে হ্যাপি ম্যারিড লাইফ ট্রেনিং গুলো করা। ট্রেনিং নাই, কিচ্ছু নাই, সে বিয়ে করে বসে আছে, আবার কয়েকদিন পর বিয়ে ভেঙে যাচ্ছে। আশ্চর্য ব্যাপার। চাকরির জন্য ট্রেনিং আছে। মতিন ভাই, ব্যাংকে চাকরি করার জন্য 4, 5টা, 6টা, 7টা চাকরি আছে, প্রতি বছর 3, 4টা ট্রেনিং আছে। ব্যাংকে চাকরি করার আগে হ্যাঁ, প্রত্যেক মাসে ট্রেনিং, প্রতি বছর 2, 4টা ট্রেনিং, এই কেন, যাতে কাজগুলো ভালো হয়। কিন্তু সে বিয়ে করলো, বিয়ের কোনো ট্রেনিং নিল না, যে বউর সাথে কেমন কথা বলতে হয়, বউর সাথে রিলেশন কেমন সুন্দর রাখতে হয়। এটাই তো কথা স্যার, এটা তো মনে করে আমি সব জানি স্যার, সব জানি, সব জানি, এই জন্য এই অবস্থায় দাঁড়াইছে, এবং বিশ্বের কিন্তু এইসব কারণে হচ্ছে। একদম। এই যে দেখেন একটা কিছুদিন আগে, খুব দুঃখজনক, আপনারা ব্যাপারটাকে খারাপ অর্থে নেবেন না, আমি গত 1 সপ্তাহের মধ্যে দেখলাম অনেকগুলো মৃত্যু দেখলাম। তার মধ্যে একটা মৃত্যু দেখলাম যে একটা 14, 18 বছর, 19 বছরের একটা মেয়ে, সে এটাকে 2, 4টা প্রেম করে, তারপরে ওই 2 প্রেমিকার মধ্যে গন্ডগোলে এক প্রেমিকা মেরে ফেলছে। তারপর আরেকজন ওয়াইফ নাকি তার একটা তার বন্ধু, তার হাজবেন্ডের বন্ধুর সাথে রিলেশন হয়েছে, তারপর হাজবেন্ডকে নিয়ে জাফলার না কোথায় গেছে, তারপর সে হাজবেন্ডটাকে মেরে ফেলছে, তারপর ওই মেয়ে ছেলেটাকে ভাগছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এত মৃত্যু, এত পরকীয়া, এত রিলেশনের ঘাটতি, এই যে ছোট ছোট বাচ্চারা, 12 বছর 13 বছরের বাচ্চারা প্রেম করা শুরু করতেছে, এটার কারণ কিন্তু প্যারেন্টিং। আমরা এটা নিয়ে কথা বলবো ভবিষ্যতে, আমাদের হ্যাপি ম্যারিড লাইফ পরে কিন্তু আমাদের প্যারেন্টিং শুরু করব। একটা বাবা মা যদি বাচ্চাদেরকে নৈতিক মূল্যবোধে বড় না করে, একটা 10 বছরের বাচ্চার মনে সেক্স আসতেছে, অন্য প্রতি আকর্ষণ আসতেছে, এই নিয়ে বাবা মারা বাচ্চাকে কিছু বুঝাইতেইছে না, যে তোমার আকর্ষণ লাগবে, ভালো লাগবে, তোমার ইচ্ছা লাগবে, কিন্তু এটা তোমার নেচার, বডির একটা ইচ্ছা, কিন্তু তোমাকে কন্ট্রোল করতে হবে নিজেকে। তোমাকে বুঝতে হবে এই জিনিসটা এরকম হয়, কিন্তু তোমাকে এরকম হবে, তোমার মনে হবে তার কাছে যায়, মনে হবে তাকে পায়, কিন্তু তোমাকে ইউ শুড কন্ট্রোল ইয়োরসেলফ। এটা আমাদেরও হয়েছিল, রাইট? এই কথাগুলো পিতা মাতাকে, পিতা সন্তান, বাবা মারা পিতাদেরকে বুঝাইতেছে না, এটা বুঝাইতেছে না। মোবাইলে আসক্ত হয়ে গেছে পুরা। না না, ওটা তো প্যারেন্টিং এর পার্ট, ওটা প্যারেন্টিং
পিতামাতা তো ওটাও শেখাবে, আমি তোমাকে, আপনি অন্যগুলো থেকে ওটা পরে আসতেছি। পিতামাতা তো প্রথমে শেখাবে যে আকর্ষণ কাকে বলে, এডিকশন কাকে বলে, ভালো লাগা কাকে বলে, প্রেম কাকে বলে। এটা আজকালকার 10 বছরের বাচ্চাদের ভিতরে চলে আসতেছে। তখন তো বাচ্চা আমাদেরকে বোঝাতে হবে তো, তারপরে তাদেরকে গুড টাচ ব্যাড টাচ বোঝাতে হবে তো। অধিকাংশ তো বাচ্চারা হেনস্থা হয়, সেক্সুয়াল হেনস্থা ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের মাধ্যমে হয়। তো এগুলো তো বাচ্চাদেরকে ছোটবেলা থেকে আমরা যদি না বোঝায়, তাহলে বড় হলে তো এটা ডেঞ্জারাস অবস্থা হবে। আচ্ছা যাই হোক, আমরা প্যারেন্টিং এর ব্যাপারে যখন বলবো তখন বলবো। আমরা এখন যে আমরা যেখানে আছি সেখানে থাকতে চাই। আমাদের কথা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ রিলেশনটা যদি সুন্দর থাকে, বাচ্চারাও সুন্দর হবে। যেই সকল পিতামাতাদের সম্পর্ক সুন্দর থাকে, হাজব্যান্ড রিলেশন তো পারফেক্ট থাকে, আদর্শ থাকে, সেই সকল সন্তানরা কিন্তু আদর্শী মানুষ হয়, আদর্শ মানুষ হয়ে ওঠে। যখন দেখে পিতামাতারা ঝগড়া করতেছে, মারামারি করতেছে, গালিগালাজ করতেছে, তারা অন্যদিকে বেশি টেলিফোন করতেছে, মোবাইল দেখতেছে, ওই বাচ্চাদেরকে তো আপনি মানুষ করতে পারবেন না, ওরা ওই পথে যাবে। তো পিতামাতাকে বাচ্চাদের জন্য হলেও ভালো হতে হবে, নিজেদের মধ্যে সৌহার্দ্য সম্পর্ক থাকতে হবে। তার মধ্যে প্রথম পয়েন্ট কি বললাম, বিয়েটাকে কাজ মনে করতে হবে। আমি কিন্তু এইটার আগে ভূমিকা বলেছি আমার জীবন নিয়ে, আমি আমার জীবন নিয়ে আপনাদেরকে বললাম, এখানে যারা আছেন, যে আমার বউয়ের সাথে আমার 90% কথার মেলে না, চিন্তার মেলে না, তারপর আমরা সুখে আছি, আমরা একসাথে সংসার করছি। তো সুতরাং আমার কথাই শুনতে হবে, আমার কথাই মানতে হবে। এরকম করে জেদ করলে তো হবে না, সংসার টিকবে না। লজিক, যে তুমি যেটা বলছো এটা এই সুবিধা, আমি যেটা বলছি আমার এই সুবিধা, তো কোনটা হওয়া উচিত? জেদ করলে হবে না, দরকার ডিসকাশন করতে হবে। অনেকে মুখ বুঝে মেনে নেয়, ভেরি গুড। যদি না হয় তাহলে আমাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো সুতরাং আমি অন্য লাইনে যাচ্ছি না, যে ওর যদি চরিত্র খারাপ হয় তাহলে আমি কি করব, ছেলের যদি চরিত্র খারাপ পুরুষের তাহলে ওয়াইফ কি করবে। এগুলো আমি টেলিফোনে অনেকে আমাকে জিজ্ঞেস করে বা কাউন্সিলে জিজ্ঞেস করে, এই ঘটনা পরকে করছে, আমি কি করব। এই আলোচনাগুলো আমি আজকে করব না, এই আলোচনাগুলো বাদ। আমি আলোচনা করব যে বেসিক যে আলোচনাটা, যে আমরা বিয়ের পর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনটাকে তৈরি করতে হবে, সুন্দর করতে হবে, পরস্পরকে শ্রদ্ধা থাকতে হবে, পরস্পরকে মান্য করতে হবে। হাজব্যান্ডের প্রতি শ্রদ্ধাই না থাকে, এখন হাজব্যান্ড, অনেকে বলে যে আমার হাজব্যান্ড এত খারাপ, মানে তাকে ঘৃণা করে, সে সংসার করতেছে ঘৃণা করে। আর ওয়াইফ, হাজব্যান্ড দেখা যায় ওয়াইফকে পছন্দই করতেছে না, তার মধ্যে কিন্তু মায়া মমতা, মানে তার মধ্যে কিন্তু শ্রদ্ধা ভালোবাসা কিছুই নাই, শুধু মায়ের জন্য ঠিক আছে, লোকে কি বলবে এই জন্য একসাথে থাকে, কথাও ঠিক মতো বলেন না। আপনি জেনে রাখেন, বিয়ের 15 বছর 20 বছর পর প্রায় 50%-এর বেশি হাজব্যান্ড এক খাটেও থাকে না, এবং এক খাটেও থাকে না, সারাদিনে 10টা কথা বলে না। তো এটা কোনো রিলেশন হইলো? এরা মন খারাপ, এরা ডিপ্রেশনে যাবে, সন্তানরা ভুল পথে যাবে, পিতা মাতা, কারণ হাজব্যান্ডের রিলেশন দেখবে না তারা। তো সুতরাং প্লিজ আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যদি এখন থেকে যেসব, যারা আপনাদের আত্মীয়স্বজনরা বিয়ে করবে, বা আপনার সন্তানরা বা আপনার নাতি নাতিরা বা আপনার চাচাতো ভাই বোনরা যখন বিয়ে করবে, তাদেরকে আপনারা এই কথা বোঝান যে বিয়ে একটা ফাইজলামি না, বিয়ে একটা দুষ্টামি করার ব্যাপার না, যে আজ করলাম 2 দিন পর আরেকটা করলাম, 10 দিন পর তাকে ছেড়ে দিলাম। এটা ফাইজলামি করার জিনিসটা, দুটো জীবনের ব্যাপার, দুটো জীবনের ব্যাপার, দুটো পরিবারের ব্যাপার, দুটো পরিবার ধ্বংস হয়ে যায়। আর ওই পরিবার যদি সন্তান থাকে, 1জন বা 2জন বা 3জন সন্তান হয়ে গেছে, তারপর ডিভোর্স হয়ে গেল, তা ওরা হয়তো 2জন আবার নতুন করে বিয়ে করে হয়তো জীবনটা সুন্দর করবে, কিন্তু বাচ্চাগুলো তো শেষ, তারা ডিপ্রেশন হবে, একাকিত্বে ভুগবে, তারা অ্যাবনর্মাল আচরণ করবে। তো সুতরাং এই বাচ্চাদের জীবনের কথা ভেবেও মানুষকে জীবনটাকে সুন্দর করতে হবে, পারফেক্ট করতে হবে, হ্যাপি করতে হবে। ঝগড়াঝাটি হতেই পারে, কথা কাটাকাটি হতেই পারে, এটা সব পরিবারে হয়, এটা কোনো ব্যাপার না। কিন্তু এই ব্যাপারে আমরা আলোচনা ভবিষ্যতে করব। আমি আলোচনা অ্যাঙ্গার ম্যানেজরে বলেছি, যে বউ যদি রেগে যায় আপনি চুপ থাকবেন, বা আপনি যখন রেগে যান বউকে চুপ থাকতে হবে, মানে লজিক্যালি অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করতে হবে। তো সুতরাং এইসব ক্ষেত্রে খুব সিরিয়াস ব্যাপার। আমাদেরকে দাম্পত্য জীবনকে যদি আমরা হ্যাপি করতে না পারি, আপনি অফিস করতে পারবেন না, ব্যবসা করতে পারবেন না, আপনি জীবনে শান্তি পাবেন না, বাচ্চারা পর্যন্ত নষ্ট হয়ে যাবে। আমি সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছি দুটো। এক, যে আমরা বাবা মা সন্তানের সাথে বাবার চিন্তার মিল থাকে না, 2 ভাই বোনের চিন্তার মিল থাকে না। সেখানে আপনি বিয়ে করছেন এমন একটা ছেলেকে বা এমন একটা মেয়েকে, যে আপনার বংশের মধ্যেই না,
সে একেবারে আলাদা বংশে আলাদা পরিবেশে বেড়ে ওঠা, তার সাথে তো আপনার চিন্তা চেতনা মিল হবেই না, তারপরেও তাকে হ্যাপি হতে হবে। এটা প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট আমি বলেছি, আর সেটা হচ্ছে যে বিয়ে, আমরা এটা কোনো কাজ মনে করি না, মনে করি বিয়ে করা দরকার, বিয়ে করলাম, তারপর আমি, ওরা রান্না বান্না করবে, বাচ্চা পালন করবে, আমি অফিস টফিস করবো, এরকম একটা ব্যাপার আমরা মনে করি। কিন্তু মনে রাখতে হবে এটা একটা কাজ। কাজ মানে কি, ওই বউকে টাইম দেওয়া, সময় দেওয়া, তার পাশে বসে গল্প করা, তার মনের কথা জানা, তার পছন্দের জিনিসগুলো কিনে নিয়ে আসা, তাকে নিয়ে আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যাওয়া, তার দুঃখের কথা সুখের কথা জানা, তার সাথে গল্প করা, টকিং মানে গল্প করা। গবেষণায় দেখা গেছে সম্পর্ক সুন্দর থাকে যখন হাজবেন্ড কথা বলে, যে কোনো প্রতিদিন যদি কথা বলবে, মানে দাম্পত্য জীবনের কথা, ভাই মানে গল্প করা, রাজনীতি না, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি, তারপরে যে কোনো ধর্মীয় বিষয়, যে কোনো বিষয় নিয়ে পরস্পর কথা বলা। যত কথা বলবে সম্পর্ক তত ভালো হবে। মনে রাখতে হবে, যত কথা কমতে থাকবে ডিটাচমেন্ট তত বাড়তে থাকবে। সুতরাং আসসালামু আলাইকুম স্যার, আমার একটা হ্যাঁ, আসসালাম। প্রশ্ন ছিল, এখনই প্রশ্ন করবেন? হ্যালো, হ্যালো, উপস্থাপনা কে ছিলেন? Yes, sir. জি স্যার, উপস্থাপনা কে আপনি ছিলেন? কন্টিনিউ করেন। হ্যাঁ, উনি আনমিউট আচ্ছা, করছে স্যার। ওকে। লাস্টে আমরা 10 মিনিটের সময় সময় দেবো দু একটা কোশ্চেনের জন্য। আর তাছাড়া এই আলোচনাটা তো আগামী সপ্তাহে হবে, তখন আমরা কথাবার্তা বেশি বলবো, মানে এই আলোচনার কোশ্চেন থাকলে বলবেন। তা আমি আমার পয়েন্টগুলো শুধু মনে রাখেন। আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছি, সেটা হচ্ছে ওই যে বললাম, অধিকাংশ সংসার ভাঙে ওই বা হাজবেন্ড ওয়াইফের চিন্তার মিল হয় না, তার মধ্যে ঝগড়াঝাটি হয়। ঝগড়াঝাটি কেন হয়? কারণ ও যা বলতে যাচ্ছে তা আমি বুঝতে চাচ্ছি না, আমি যা বলতে যাচ্ছি ও তা বুঝতে যাচ্ছে না। কারণ ওর চিন্তা আলাদা, আমার চিন্তা আলাদা, ওর ভাবনা আলাদা, আমার ভাবনা আলাদা, ও কারোর সাথে চিন্তার মিল হচ্ছে না। তো কিন্তু তাহলে আপনাকে কি করতে হবে? মনে রাখতে হবে, একটা হাদিস বলি আপনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, এখানে অনেকে আছেন ইসলামিক চিন্তাবিদরা, তিনি বলেছেন যে যুক্তি যুক্তি দেওয়ার জন্য বা ওর কোনো ব্যক্তির কথাকে ভাঙার জন্য, মানে মানে তোমার কাছে যুক্তি থাকা সত্ত্বেও, এই হাদিসটা এরকম, মানে যুক্তি থাকা সত্ত্বেও বিরোধ এড়ানোর জন্য কেউ যদি চুপ থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ মানে বলছেন, আমি তার জন্য বেহেশতে তার জন্য একটা বাড়ি বানায় রাখবো, প্রাসাদ। আবার বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যুক্তি থাকা সত্ত্বেও, যুক্তি মানে ইচ্ছা করলে আমি, আমার সাথে কারো কথা হচ্ছে বা কোনো মিটিং এ বা কোথাও বা সামনাসামনি কারোর সাথে, মানে ও এমন একটা কথা বললো যে ওই কথাটা থেকে আমি তাকে আটকাই দিতে পারি, ভুল প্রমাণ করে দিতে পারি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যুক্তি থাকা সত্ত্বেও, পয়েন্ট থাকা সত্ত্বেও বিরোধ হবে না, এটার জন্য চুপ থাকতো, যে বিরোধ দরকার নেই, বিরোধ করে চুপই থাকি, ও যা বলছে বলুক না। রাসূল বলছেন, তার জন্য আমি, মানে যে চুপ থাকলো যুক্তি থাকা সত্ত্বেও, তার জন্য আমি বেহেশতে তার জন্য প্রাসাদ বানায় রাখবো। রাইট? হাদিসটা দেখেছেন আপনারা? খুব কমন হাদিস। এখন আমরা সবসময় চাই আমার কথাই ঠিক প্রমাণ করব, আমি ঠিক, ও ভুল, ও ভুল বললেও ভুল, ঠিক বললেও মানবো না, তাহলে তো ঝগড়া হতেই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ঝগড়া করো না, তুমি ইচ্ছা করলে তাকে বলে দিতে পারো যে সে ভুল বলছে, ইচ্ছা করলে তুমি তাকে ঠেকাইতে পারো, তোমার কাছে পয়েন্ট আছে, তারপরে তুমি কইরো না। আমি কি বুঝাইতে পারলাম? এরকম জি স্যার। বহু হাদিস আছে। তো সুতরাং আমরা ঝগড়া কেন করতে যাব? আমি যখন ইউনিভার্সিটিতে কাউন্সিলর ছিলাম, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে, এখনো তো আমি ওখান থেকে মাইন্ড জিম থেকে রিজাইন করি নাই, আছি, গেলে হয়তো যাবো আবার। তা আমাকে একটা ছেলে বলেছিল যে বাসায় গিয়ে আমি শান্তি পাই না। আমি যে কেন? বলে বাসায় এত অশান্তি, বাবা মারা খালি ঝগড়াঝাটি করে। তা আমি বললাম, ডেলি করে? বলে প্রায় প্রতিদিনই করে। বলে আমার ভাল লাগে না। সে ইউনিভার্সিটিতে পড়ে, তারপরে বলতেছে বাবা মারা এত ঝগড়াঝাটি করে যে আমার বাসায় থেকে থাকতে ভাল লাগে না, মন সারাদিন খারাপ থাকে, বন্ধুদের সাথে গল্প করতে ভাল লাগে না, কারণ প্রতিদিন এমন সব ঝগড়াঝাটি হয়। সে আমাকে একদিন বললো যে আমি বাসায় গিয়ে দেখি ড্রয়িং রুমে রক্ত পড়ে আছে, মানে তার মানে কি বাবা মারা ঝগড়া করে রক্তারক্তি করছে। তো আপনি বলেন সেই ছেলেটাকে আপনি কিভাবে সান্ত্বনা দেবেন যে বাবা মারা ঝগড়াঝাটি করে, ছেলের ভাল লাগে না, তারপরে একদিন দেখে বাসায় রক্তারক্তি হয়েছে, মানে ঝগড়াঝাটি করে বোধহয়
মানে এমন ঝগড়াঝাটি করেছে যে রক্তপাত হয়েছে। তাহলে আপনি বলেন ওই ছেলেটা কি করে মানুষ হবে, আদর্শবান হবে, এবং ভবিষ্যতে সে তো তার বিয়ে করে সেও তো তার ভবিষ্যৎ ঝগড়াঝাটি করবে। তা আমরা পিতামাতারা যদি এরকম কাজ করি বাচ্চাদের সামনে, তাহলে তো আমরা বাচ্চাদেরকে ধ্বংস করছি। আমরা আমরা কিছুই বুঝলাম না, আমরা হ্যাপি ম্যারিড লাইফ কিছুই শিখলাম না, কিছুই বুঝলাম না। ধর্ম পালন তো করলামই না, ধর্ম অনুসারে তো পালনই করলাম না। গালিগালাজ, বকাবকি, কথা না মানা, অসভ্য ব্যবহার করা, টাইম না দেওয়া, পাশে না বসা, তাকে নিয়ে না ঘুরতে যাওয়া, তার মনের কথা শুনতে না চাওয়া, সে কি ভাবতে চায়, কি কথা বলতে চায় তার না বসা, কি আশ্চর্যের কথাবার্তা। আমরা কি করে আমরা সংসার করতেছি? ওকে, আজকে আজকে এই পর্যন্ত থাকলো। মাথার মধ্যে রাখি আমরা যে আমাদের সাথে চিন্তার মিল হবে না, তারপর আমরা হ্যাপি হইতে হবে। দুই, বিয়ে যে একটা কাজ, অফিসে কাজ করি, ব্যবসা করি, এগুলি কাজ, বিবাহিত কাজগুলো আমরা ঠিক মতো করছি কিনা, যদি না করি তাহলে ওই বিবাহ টিকবে না। আমি লাস্টে একটা কথা বলি, আপনাদের ভালো লাগবে। আমেরিকার একজন অধ্যাপক, খুব মনোযোগ দিয়ে শুনবেন, ভালো লাগবে। আমেরিকার একজন অধ্যাপক তিনি বলছেন যে আমাদের বিবাহিত জীবন প্রায় 25 বছর নাকি ছিল, তখন আমেরিকাতে ইউরোপে একটা রোগ হয়, বাংলাদেশে আজকাল শুরু হয়েছে, আমি দেখেছি। সেটা হচ্ছে অ্যালজেমিয়ার। অ্যালজেমিয়ার রোগ মানে হচ্ছে স্মৃতিশক্তি কমতে কমতে, স্মরণশক্তি কমতে কমতে একসময় সে কাউকে চিনতে পারে না, চাচা মামা খালা খালাও চিনতে পারে না, শুধু হাজবেন্ডকে মাঝে মাঝে চিনতে পারে, সন্তানকে একসময় সেটাও লোপ পেয়ে যায়। খুবই ভয়ঙ্কর অবস্থা। এটা শতকরা একজনও হয় না, লাখে একজন দুজন আজকাল হচ্ছে। তো যাই হোক, এই যে ইউরোপ আমেরিকাতে বেশ ভালোই হয়। তো সেই অধ্যাপক প্রফেসর, খুব নাম করা, সে পদত্যাগপত্র জমা দিয়েছেন। কেন? যে আমার বউ এখন এমন একটা অবস্থায় গেছে যে সে তো কাউকে চেনে না, ঘর থেকে কোথায় চলে যায় না যায়। তো সুতরাং আমি এখন বউকে সময় দিতে চাচ্ছি, এখন আমি আমার পজিশন থেকে পদত্যাগ করছি। সে অধ্যাপনা করেছে, 15 বছর মতন করেছে, আরো করেছে। সে ভাবছে এখন আমি আর বাকি করবো না, আমি রিটায়ার করতে চাই। কিন্তু এই, তখন ইউনিভার্সিটিতে মিটিং এ বসেছে যে এরকম একটা নামি পপুলার অধ্যাপক রিজাইন করছে, ওকে ঠেকানো যায় কিনা। তো যখন ওরা সিন্ডিকেট মিটিং এ বসলেন, তখন এক শিক্ষক দাঁড়িয়ে উঠে বলে কি, স্যার আপনি পদত্যাগ করবেন কেন? আপনি তো সকালে অফিস ইউনিভার্সিটিতে আসেন, আপনার 2 সেশন বা 3 সেশনের লেকচার দিয়ে তো আপনি চলেই যাচ্ছেন, দুপুরের দিকে তো আপনি চলেই যাচ্ছেন। আর তাছাড়া যেই সময়টা আপনি থাকছেন না, তখন একজন কেয়ার গিভার বা একজন নার্স বা ওর দেখলেই তো হয়। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে আপনাকে যেতে হবে কেন? আরেকজন থাকলেও তো হয়, কারণ আপনার বউ তো আপনাকেও চেনেন না, তা আপনাকে কেন যাইতে হবে? যখন আপনি অধ্যাপনার সময় চাকরি ইউনিভার্সিটি যখন আসেন, এই 5 6 7 ঘন্টা 8 ঘন্টা, এই সময়টা তো আপনি দিনে থাকছেন, আপনি তো বিকেল দিকে চলেই যাচ্ছেন। তাছাড়া আপনাকে সবসময় থাকতে হবে কেন? বউ তো আপনাকেও চেনে না, সে তো এমন অ্যালজামিয়ার রোগ, স্মৃতিশক্তি কমে গেছে। তো আপনার বউ তো আপনাকেও চেনে না, আপনাকে কেন থাকতে হবে? মানে সেই অধ্যাপক, সেই স্যার অধ্যাপককে আটকানোর জন্য এটা বললেন যুক্তি দিয়ে। সেই অধ্যাপক কি বলেছে জানেন? অসাধারণ, শুনে আপনার চোখে পানি চলে আসবে। আমারও মাঝে মধ্যে আমি আবেগতাড়িত হই। সেই শিক্ষক বললেন দাঁড়িয়ে যে দেখুন, আমি তাকে বিয়ে করেছি সেই 20 22 বছর আগে, 20 বছর আগে না 22 বছর আগে। বিয়ে করার সময় আমি কি করেছি? ম্যারেজ ইজ নট ইমোশন, ম্যারেজ ইজ নট ফিলিংস, ম্যারেজ ইজ এ ডিসিশন, ইটস এ কমিটমেন্ট, ইটস এ ডিল। আমি তার সাথে ডিল করেছি, আমরা কিন্তু চুক্তি করি, বিয়ের চুক্তি, বিয়ে ওর সাথে চুক্তি করেছি, ডিসিশন নিয়েছি যে ওর সাথে সারা জীবন থাকবো, ওর সাথে সারা জীবন থাকবো বলে তো ডিসিশন নিয়েছি, কমিটমেন্ট করেছি। ম্যারেজ ইজ নট ইমোশন, ইটস এ ডিসিশন, ইটস এ কমিটমেন্ট, ইটস এ ডিড। তার চেয়ে বড় কথা হচ্ছে আমার বউ আমাকে চেনে না এখন, এটা ঠিক, কিন্তু আমি তো তাকে চিনি। কি অসাধারণ না? কি অসাধারণ কথা না? আমার বউ এখন আমাকে চেনে না, এটা ঠিক, কিন্তু আমি তো তাকে চিনি। সুতরাং ম্যারেজ ইজ নট এ ইমোশন, ইট ইজ নট এ ফিলিংস, ইট ইজ এ ডিসিশন, ইটস এ কমিটমেন্ট। আমি তাকে বিয়ে করেছি, তার পাশে থাকবো, তার বিপদে তার পাশে থাকবো, তার সঙ্গী হব, এটা আমার কমিটমেন্ট, এটা বিবাহের চুক্তি। ও চেনে না আমাকে এখন, তাতে কি হয়েছে?
আমি যে তাকে চিনি। ইটস এ ম্যারেজ। আপনারা ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্ত থাকলো। প্রায় আমরা 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 45 মিনিট কথা বলেছি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ, আপনাকে সুস্থ রেখে দীর্ঘ হায়াত দান করুন আমিন। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন, এটাই হচ্ছে আসল। হ্যাঁ, কেউ যদি কেউ যদি একটা আমিন। কেউ যদি একটা সৎকর্ম করে, সৎকর্মের কথা বলে, মানুষকে সুন্দর পথে পথ দেখায়, এর চাইতে উত্তম কাজ আর কি হতে পারে, তাই না? আসসালামু আলাইকুম স্যার। বরকত দিন আপনার। স্যার আপনার জি, হাতে স্যার। বরকত দিন আল্লাহ তাআলা। অনেক ধন্যবাদ ভাই। আপনার নাম কি? আপনার নাম কি যেন ভাই? নাসিরউদ্দিন মিয়া। নাসির ভাই, ভূঁইয়া ভাই, আগামী সপ্তাহে আপনাকে দেখতে চাই, কথা বলবো ইনশাল্লাহ। না স্যার, সবাই আপনার আলোচনা অবশ্যই ভিতরে আন্দোলিত করে, সত্যি আনন্দ দেয়, আসলে দায়িত্ব কর্তব্যের কথাগুলো মনে করিয়ে দেয়। আসলে দারুণ, মানে আপনার যে আলোচনা সত্যিই প্রশংসনীয়। আসলে এই বুঝতে আসলে এই কাউন্সিলিংটা আমাদের প্রতিটি পরিবারে যদি করতে পারতো, আসলে পরিবারগুলো সুখের নীড় হতো, আমি বিশ্বাস করি আর কি। আলহামদুলিল্লাহ, যে আলহামদুলিল্লাহ। বিবাহ যে একটা রেসপন্সিবিলিটি। আপনার কথা বলি। মেশাল নাই কথা রে। হ্যাঁ,